একটা শ্রেণীবিন্যাস করে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আংশিক কোটা বাতিল করে পিয়ন, জারুদার এবং বার্তাবাহক বানানোর জন্য 14 থেকে 20তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এই বিষয়টা একটু আলোকপাত করতে যাচ্ছি। মুক্তিযোদ্ধা কোটা বর্তমানে কাগজে কলমে 14 থেকে 20তম গ্রেডে আছে। এই গ্রেডগুলোতে কোটা রাখার কারণ হলো সেইটা আমাদের গবেষণায় বা আমাদের যেই প্র্যাকটিস বা চর্চায় বলে সেটা খুব ভয়ানক। আমরা মনে করি যে বীর মুক্তিযোদ্ধারা যে সকল বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মাঝে ছিল প্রশাসনিক বৈষম্য একটা, তাই যুদ্ধে যাওয়ার তাদের দৃষ্টিতে মনে হয় অপরাধ। এদেশে যে বর্তমান অবস্থাটা চলছে, যেই দেশে সবচেয়ে বেশি অপরাধী বীর মুক্তিযোদ্ধারা মনে হচ্ছে, তারা যেটা মনে করে, তাদের দৃষ্টিতে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মতে তাদের প্রজন্ম যাতে পশ্চিম পাকিস্তান আমলের মতোই জারুদার, পিয়ন, চকিদার হয়, তাই এই 14 থেকে 20তম গ্রেডে কোটা রেখেছে সচিব কমিটি। অর্থাৎ এদেশের মানুষ প্রথম, দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে, তৃতীয় শ্রেণীর চাকরি করবে, আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে, চতুর্থ শ্রেণীর চাকরি করবে, পিয়ন, জারুদার হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের ভিতরে প্রশাসনিক বৈষম্যটাও প্রকট ছিল, এবং আমাদের জন্য যে চাকরি ব্যবস্থা ছিল সেইটা একদম ওই জারুদার আর পিয়ন বানানোর জন্য। এদেশের হয়তোবা পরিবর্তন হয়েছে পার্সন সেই পাকিস্তান আমল থেকে, কিন্তু চেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। সেই জন্যই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের সন্তানরা যাতে এই চতুর্থ শ্রেণীর নাগরিক থাকে বা পিয়ন হয়, জারুদার হয়, সেই জন্যই কোটা রেখেছে বলে আসলেও আমরা মনে করি। আচ্ছা, এখন কোটা রেখেছে 14 থেকে 20তম গ্রেড, এইটার কার্যকারিতা কতটুকু সেটাও আপনাদেরকে একটু জানানো দরকার। 14 থেকে 20তম গ্রেডে বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা কার্যকারিতা যেমন আছে, 14তম গ্রেডে সচিবালয়ে, মন্ত্রণালয়ে, অধিদপ্তরে তেমন কোনো পদ নাই বললেই কিন্তু চলে। এই গ্রেডগুলি যে 14তম গ্রেডে যে কোটা রাখা হয়েছে, এই যে 14তম গ্রেডে মন্ত্রণালয়, সচিবালয়, দপ্তরে তেমন কোনো পদ নাই বললেই চলে। শুধু ওই যে বিভিন্ন ডিসি অফিস আছে, ট্যাক্স অফিস আছে এবং ইউনিয়ন পরিষদের সচিব, এই 3টা পদ আছে। এর বাহিরে তেমন কিন্তু কোনো নিয়োগ নাই। এবং আপনারা জানেন 15 থেকে 16তম যে গ্রেডগুলি আছে সেইগুলিতেও তেমন নিয়োগ নাই বললেই চলে। আর 17 থেকে 20তম গ্রেডে বর্তমানে আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হয়, যা বিভিন্ন দপ্তর অর্থাৎ যেই থার্ড পার্টি আছে তারাই কিন্তু সেটা নিয়োগ ব্যবস্থা করে থাকে, এবং সেখানেও কিন্তু কোটা কোনো কার্যকারিতা নাই। আর এই মাঝেও যে 14 থেকে 20তম গ্রেডে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কিছু কিছু দপ্তর, যারা নিজ দপ্তরে দিয়ে থাকে, সেখানেও ওই যে মুখ দেখে চাকরি, স্বজনপ্রীতি, তদবির, না হলে নিজের মতো করে। অর্থাৎ আমাদেরকে বা আমাদের জন্য যে পিয়ন বানানোর জন্য যেটুকু রাখা হয়েছে তাতেও ঠিকমতো নিয়োগ দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে এই যে কোটা বাতিলের পরেও এই যে 14 থেকে 20তম গ্রেডেও মুক্তিযোদ্ধার সন্তানরা 12, 13, 14, 15, আমার সাথে এখানে অনেকেই আছে, আমি হয়তো বা হাজির করাইতে পারবো যে 15টা বাইবা দিয়েও কিন্তু এই 14 থেকে 20তম গ্রেডে কিন্তু চাকরি পাই নাই। অর্থাৎ আমাদের জন্য যে পরিকল্পিতভাবে শ্রেণীবিন্যাস করে চতুর্থ শ্রেণী নাগরিক বানানোর জন্য রাখা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেইখানেও কিন্তু কোটা ব্যবস্থার তেমন কোনো কার্যকারিতা নাই। যেমন কিছু উদাহরণ দিতে হয়, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রায় হচ্ছে 14 থেকে 20তম গ্রেডে 1311 জন নিয়োগ দিয়েছে, সেখানে সুপারিশ করেছে মুক্তিযোদ্ধা কোটায় মাত্র 17 জন। এবং এইখানে কয়েকজন রিট পিটিশনারও আছে যারা হচ্ছে আমাকে গতকালও মেসেজ করেছে যে সিলেট ডিসি অফিসে কয়েকটা চাকরি ভাইবা দিলাম, সেখানেও কিন্তু আমরা এই চাকরি পাচ্ছি না। এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ হয়েছিল, 58 জন সেকশন অফিসার নিয়োগ দিয়েছিল, সেখানেও মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয় নাই। শিল্প মন্ত্রণালয়ে 3 জন লোক নিয়োগ দিয়েছিল, সেইখানে যেই ছেলেটাকে নেওয়া হয়েছে তাকে বাইবাতে 30-এ 28 দিয়েছে, আর আমাদের যে মুক্তিযোদ্ধার সন্তান বাইবাতে তাকে মাত্র 8 দিয়েছে, এবং সে পরবর্তীতে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এবং তার পক্ষে রায় দেয়। তার পরবর্তীতে কোটা আন্দোলনের পূর্বে যে কাজটা হয়েছে, ঠিক কোটা বাতিলের ঠিক পূর্বে 5 এপ্রিল 2018 সালে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে নিতে হবে এমন আদেশের পর মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বাই
বিভিন্ন ছলে বলে কৌশলে অযোগ্য দেখিয়ে কাউকে আর নেওয়া হচ্ছে না। তারপরে আমরা চলে আসছি এই মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে, যেটা রিট আমরা প্রথমে একটু বলেছিলাম যে সকল শ্রেণীর চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে 2021 সালে আমরা রিট দায়ের করি এবং মহামান্য আদালত একটি রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর গত 5ই জুন মহামান্য হাইকোর্ট বিভাগ রুল অ্যাবসলিউট করে দেন। এতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয় এবং 6 জুন রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যান এবং স্থগিতাদেশ চাইলে দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে পরবর্তীতে ফুল বেঞ্চে শুনানির জন্য রেখে দেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন, সেই রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা সেটাকে কৃতজ্ঞতা জানাই, কিন্তু কোটার বিরোধী পক্ষ কোটাকে অযৌক্তিক মনে করেছে, তারা আন্দোলন করেছে, সেজন্য বাতিল করেছে 2018 সালে। যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, তারা রাজপথে আন্দোলন করে জিতেছে, কিন্তু আমরা মনে করেছি রাষ্ট্র আমাদের বঞ্চিত করেছে, সেজন্য আমরা উচ্চ আদালতে গিয়েছি। দুই পক্ষের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। আদালতে রায় দেওয়ার পরও কেন রায়ের বিপক্ষে আন্দোলন? প্রশ্ন থেকেই যায় যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেখানে তারা একটা রায় দিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধেও কিন্তু বর্তমানে আন্দোলন চলছে। তাদের তো সেটা পরবর্তীতে আপিল করারও সুযোগ আছে। তারা কি দেশের সর্বোচ্চ আদালত মানেন না? তারা কি আইন মানেন না? যদি আদালতে রায়ের বিপক্ষে তারা আন্দোলন করতে যান, সেটা নিশ্চয়ই কোর্ট অফ কন্টেম্প বা আদালত অবমাননার মতো স্পর্শকাতর বিষয়। আর সবচেয়ে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় যেটা অপপ্রচার বা ভুল ব্যাখ্যা বা তাদের অজ্ঞতা, এই জিনিসটা আসলেও আমরা হয়তোবা কেউ অপপ্রচার বলে থাকি, কেউ পরিকল্পিতভাবে আমাদের কোটা ব্যবস্থা বা অন্যান্য বিষয় নিয়ে অপপ্রচার করে থাকেন। আবার আমরা কেউ মনে থাকি যে এটা তারা হয়তোবা তাদের অজ্ঞতা আছে, যে কোটার কার্যকারিতা সেই সম্পর্কে তারা জানে না, বা এটা বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা নাকি বৈষম্য দূরীভূত হচ্ছে, এই বিষয়গুলি আপনাদেরকে একটু জানানো দরকার। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে কি, বা সংবিধানের সমানাধিকারের কথা বলা হলেও কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে কি? আসলে কি কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে? এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি আলোকপাত করতে হবে। এখানে স্যার আছেন, উনি জামাল উদ্দিন শিকদার, এবং এই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন দীর্ঘদিনই, এবং এই মামলার যে রিট করেছিলেন প্রথম বীর মুক্তিযোদ্ধাদের, সেই মামলা রিটের প্রেক্ষাপটে আমাদের কিন্তু কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এখানে দেখেন যে আমরা সার্বিক কোটার কথাই বলছি, এখানে একটা আছে, একটা পিকচার নিয়ে আসছি, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। ঠিক আছে, আমরা যেটা বৈষম্য বলে থাকি সবসময়, যে কোটা ব্যবস্থা একটা বৈষম্য সৃষ্টি করছে, সংবিধান রাষ্ট্রকে সবাইকে সমানাধিকার দিয়েছে, সেই সমানাধিকার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে একটা কোটা ব্যবস্থার বা বন্টন হবে বা চলে যাবে। কিন্তু পক্ষ হচ্ছে আমরা যদি সবাইকে সমানাধিকার দিয়ে থাকি, আমি সার্বিক কোটার কথাই বলছি, সবাইকে যদি সমানাধিকার দিয়ে থাকি, তাহলে একজনের উচ্চতা যদি 6 ফিট হয়, তাহলে তাকে যদি নিচে 1 ফিট একটা টেবিল দেওয়া হয়, আর যার উচ্চতা 4 ফিট তাকে যদি 1 ফিট উচ্চতার একটা টেবিল দেওয়া হয়, বা যার উচ্চতা 3.5 ফিট তাকেও যদি সমানাধিকার দেওয়া হয়, তাহলে যেই লোকটা সবচেয়ে খাটো সে কিন্তু ওই যে 5.5 ফিট বা 6 ফিট দেয়াল টপকে এই ফুটবল খেলা বা ক্রিকেট খেলা সেটা কিন্তু দেখার সক্ষমতা তার হবে না। সেই জন্য যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিয়ে, অর্থাৎ তৃণমূল জায়গাগুলি থেকেই নিয়ে আসতে হবে একটা অর্থাৎ সুষম, যেটা ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ একটা ন্যায্যতা থাকবে, কার কতটুকু দরকার সেটুকু থাকবে। আমরা সেই জন্য বলছি যে কোটা ব্যবস্থা আসলে কখনোই বৈষম্য সৃষ্টি করে না, বরং বৈষম্য দূরীকরণের জন্যই কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আমি একটু লিখিত বক্তব্য সার্বিক কোটার ক্ষেত্রে পাঠ করছি। কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে না, বরং সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য দূরীভূত করে সমানাধিকারের সৃষ্টি করে। কেননা কোটা হলো রাষ্ট্র পরিচালনায় পরিসংখ্যান অনুযায়ী সভ্যতার সমস্ত স্তর ও দিকগুলোতে সমাজের সকল শ্রেণীর জনসংখ্যার প্রতিনিধিত্ব বা পরম প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় কাজে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা। এজন্য সংবিধানের 28-1 অনুচ্ছেদে কেবল ধর্মগোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করিবেন না, এমনটা যেমন বলেছেন, ঠিক
28-4 অনুচ্ছেদে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এবং এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না, এটাও বলেছেন। আবার সংবিধানের 29-1 অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে, যেমন বলেছেন ঠিক 29-3 অনুচ্ছেদ 3 ক অনুচ্ছেদে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না, এমনটাও বলেছেন। তার মানে সংবিধান কোটা ব্যবস্থাকে সমর্থন করেছে। কোটা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় কাজে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে না পারলে ধনীরা ধনী হবে, অনগ্রসর অংশ আরও অনগ্রসর হবে, এতে অসম সমাজ ও রাষ্ট্র সৃষ্টি হবে এবং জঙ্গিবাদ সহ সমাজের বিশৃঙ্খলা দেখা দিবে। সেই জন্য সাম্য বা ইকুইটির মাধ্যমে সমতা ভিত্তিক রাষ্ট্র সৃষ্টি করতে হবে, যেটা সারা বিশ্বেই বলবৎ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে নিয়ে সবসময় অপপ্রচার করা হয়, সেটা আমরা মনে করি পরিকল্পিত, যে কোটার প্রয়োগ নীতি, যে কোটা থাকলেই চাকরি নিশ্চিত, কোটা ব্যবস্থার মাধ্যমে অমেধাবীকে নিয়োগ দেওয়া হচ্ছে, প্রশাসন অমেধাবী হয়ে যাচ্ছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি। কোটা প্রয়োগ নীতি আপনাদের জানা দরকার এবং কোটার প্রার্থীরা অমেধাবী কিনা এই বিষয়ে আমি একটু লিখিত বক্তব্য পাঠ করছি। অনেকের ধারণা কোটা ব্যবস্থা থাকলেই চাকরি নিশ্চিত বা কোটার প্রার্থীরা অমেধাবী, কিন্তু বাস্তবে তা অসত্য। কোটার প্রার্থীকে অমেধাবী বলার কোনো সুযোগ নাই, কারণ তারাও সকল আবেদনে সাধারণ কোটার প্রার্থীদের মতোই সমান যোগ্যতা নিয়ে আবেদন করে, সেখানে তাদের জন্য যোগ্যতায় কোনো শিথিলতা নাই। তারা সাধারণ কোটার প্রার্থীদের মতোই উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সবার সাথে প্রিলি, রিটেন এবং ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় এবং ভাইভা পরীক্ষায় কৃতকার্য হওয়ার পরই কোটার প্রয়োগ হয়, যেখানে সাধারণ কোটার প্রার্থীদের সমান যোগ্যতা নিয়ে সবার সাথে উন্মুক্ত প্রতিযোগিতায় 4 থেকে 5 লক্ষ পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে প্রিলি পাস করার পর রিটেন পরীক্ষার জন্য যে 12 থেকে 14,000 জনকে রাখা হয়, তাদের সাথে উন্মুক্ত প্রতিযোগিতা করে রিটেন পাস করে ভাইভায় কৃতকার্য হয়ে একটি চাকরি পায়, তাকে অমেধাবী বলার কোনোভাবেই সুযোগ নাই। দুজন বিখ্যাত ব্যক্তির মতামত আমি ব্যক্ত করছি। কোটার প্রার্থীরা অমেধাবী কিনা সে বিষয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক কোটা সংস্কার সংক্রান্ত প্রতিবেদনে বলেন, অনেকের ধারণা রয়েছে যে বিসিএস পরীক্ষায় যারা বিভিন্ন কোটার আওতায় নিয়োগ পেয়ে থাকেন তারা মেধাবী নয়। বিষয়টি সঠিক নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, 35তম বিসিএস পরীক্ষায় মোট 2,44,107 জন পরীক্ষার্থীর আবেদন পাওয়া যায়। তাদের মধ্য থেকে লিখিত মৌখিক পরীক্ষায় মাত্র 5,533 জন প্রার্থী কৃতকার্য হয়। এদের মধ্য থেকে মেধা কোটা ও অন্যান্য কোটার প্রাপ্যতার ভিত্তিতে 2,181 জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা হয়। সুতরাং শুধু লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে কোটার প্রাপ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়। অর্থাৎ যে সকল প্রার্থীদের সুপারিশ করা হয় তারা সকলেই মেধাবী। মুক্তিযোদ্ধা কোটার আরেকজনের মতামত ব্যক্ত করছি। আরেকজন পিএসসি সাবেক চেয়ারম্যান ছিলেন। মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে প্রশাসনে অমেধাবীদের নিয়োগ দেওয়া হচ্ছে এমন প্রচারণার প্রতিবাদ করেন পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদত স্যার। তিনি বলেন, 2.5 লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে 5,000 যারা উত্তীর্ণ হন তারা অত্যন্ত মেধাবী হিসেবেই মেধা তালিকায় আসেন। নিউজটা হচ্ছে bdnews24.com 15 এপ্রিল 2018 সাল থেকে অনলাইন থেকে নেওয়া। এই দুইটা টপিকসই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে কিনা, এবং এই যে কোটা ব্যবস্থার যে প্রয়োগ নীতিটা, যেটাকে বলা হয় যে কোটা ব্যবস্থার মাধ্যমে অমেধাবীদের নিয়োগ দেওয়া হচ্ছে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসে যে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে না হয় অনেক কিছু দেওয়া যায়, কোটা ব্যবস্থা বা তা অনেক কিছুই দিয়ে দেওয়া হয়, তাদের সন্তানরা কেন পাবে বা তাদের নাতিরা কেন পাবে, এবং স্বাধীনতার এত বছর পরেও কেন কোটা ব্যবস্থা দরকার? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের আনসার জানতে গেলে আমাদের আসলেও সেই 50 বছরের ইতিহাসের দিকে তাকাতে হবে, যে এই কোটা ব্যবস্থার কার্যকারিতা কখন শুরু হয়েছিল এবং কখন থেকে সেটা চালু হয়েছিল। সেই কার্যকারিতার ইতিহাস যদি আমরা না জানি, তাহলে এই প্রশ্নের আনসার আসলে আমরা দিতে পারবো না। আমি একটু লিখিত বক্তব্য পাঠ করছি এই বিষয়ে। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে কোটা প্রবর্তনের পর থেকে এই পর্যন্ত মুক্তিযোদ্ধা কার্যকরের ইতিহাসের দিকে। যেমন আমরা প্রথমেই জানি, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদান ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যেই 5ই সেপ্টেম্বর 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা চালু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1973 সালে ক্যাডার নন ক্যাডার মিলে প্রায় 13 থেকে 1400 জনের মতো বীর মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে। দ্বিতীয়ত, 1975 সালে জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যার পর 1996 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় মুক্তিযোদ্ধা পরিবার এবং যে সকল বীর মুক্তিযোদ্ধা 1973 সালে চাকরিতে ঢুকে ও যারা পূর্বে চাকরিরত ছিল তাদের পদোন্নতি বঞ্চিত বেশিরভাগ বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত করা হয়। এই 21 বছর ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা সেই আইয়ামে জাহেলিয়া যুগের মতোই বলি, অথবা সেই বাংলা সাহিত্যের ওই যে 1201 থেকে 1350 সালের মতো যেটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, যেটা ডার্ক যুগ বলে থাকি, সেই যুগটার মতোই আমাদের মনে হয় জাতির পিতাকে হত্যা করার পর থেকে। এবং দীর্ঘ 21 বছর পর মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসে। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের চাকরিতে প্রবেশের বয়স না থাকায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী 17 মার্চ 1997 সালে কোটা সুবিধা সন্তান পর্যন্ত বর্ধিত করেন। কিন্তু কোটা তখন সন্তানদের দেওয়া হলেও মাঝের 21 বছর বীর মুক্তিযোদ্ধারা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সন্তানদের যেমন তেমন পড়াশোনা করাতে পারেনি, ঠিক তেমনি যারা নিজ যোগ্যতায় 1996 সালের পর চাকরির বাইবাতে গিয়েছে তাদেরকে বিভিন্ন কৌশলে নিয়োগ বঞ্চিত করেছে মাঝের 21 বছরের নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু এই সময়টাতে বাইবাতে গেলেও ওই যে 21 বছরের যারা প্রশাসক ছিল তারা মুক্তিযুদ্ধের পক্ষের তেমন কেউ ছিল না। অর্থাৎ 96 এর পরে বাইবাতে গেলেও তাদেরকে বিভিন্নভাবেই নিয়োগ বঞ্চিত করেছে। তাই সেই সময়ে কোটা কার্যকর ও সংরক্ষণ করতে যখন দেখলেন এই কোটা কার্যকর হচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখলেন, তখন 1996 সাল থেকে এই যে 2001 সাল পর্যন্ত প্রায় 8 থেকে 10টার মতো বিভিন্ন সময়ে 3 মাস পর পর আদেশ জারি করলেন যে কোটা ব্যবস্থা সংরক্ষণের জন্য, যে বিভিন্ন অজুহাতেই মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হচ্ছে না এবং এগুলি যথাযথভাবে অনুসরণ করার জন্য এবং পরবর্তী 3 মাস বা 6 মাস পর পর একটা প্রতিবেদন জমা দেওয়ার জন্য যে কোটা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে কিনা। কিন্তু 2002 সালে জোট সরকার ক্ষমতায় এসে আবার যখন 2001 সালের পর যখন 2002 সালে আবার জোট সরকার ক্ষমতায় আসলো, এসে মুক্তিযোদ্ধা কোটা যথাযথভাবে অনুসরণ ও সংরক্ষণ সংক্রান্ত পূর্বের আদেশগুলো বাতিল করে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে 21তম বিসিএস থেকে মেধা তালিকা থেকে নেওয়ার চিঠি দেয় পিএফসিকে। ঠিক এই চিঠির কারণে মুক্তিযোদ্ধার সন্তানরা বাইবাতে গেলে অকৃতকার্য দেখাতো এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত, আপনারা নিশ্চয়ই জানেন তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল না, তখন আমাদের এই মুক্তিযুদ্ধ পরিবারটাকে দেখাশোনার দায়িত্বে ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তখন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন একমাত্র উপদেষ্টা এবং তার প্রতি স্বাক্ষরিত যে সনদ ছিল সেটা নিয়ে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বাইবা বোর্ডে ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে এবং বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। যেমনটা এই যে 23তম বিসিএসে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ নিয়ে গেলে বাইবা বোর্ড থেকে অপমান অপদস্থ করে অনেককে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল এবং বাইবা না নেওয়ার মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এই যে 12 জন বঞ্চিত হয়েছিল, 12 জন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তারা মামলা করে বিভিন্ন সময় রিট করেন এবং রিট করে আপনার পরবর্তীতে রায় পান। ঠিক এভাবেই কিন্তু 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত, অর্থাৎ
2006 সালের পর 8 সাল পর্যন্ত তো তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন নিয়োগ বঞ্চিতই ছিল। তো এই সময়টা কিন্তু 6 সাল আমরা আবার বঞ্চিত হই। আবার 2008 সালের দিকে আমরা আসব, সরকার পরিবর্তন ঘটলো। 2008 সালে আজকের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে, এবং এই সরকার এসে দেখেন কোটায় মুক্তিযোদ্ধার সন্তানদের নানা অজুহাতে নেওয়া হচ্ছে না। তাই 16ই ফেব্রুয়ারি 2010 সালে আরেকটি আদেশ জারি করে কোটা অনুসরণ এবং কোটায় প্রার্থী পাওয়া না গেলে খালি পদগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করায় মুক্তিযোদ্ধা কোটায় মোটামুটি চাকরি হওয়া শুরু করলো। তারপরও মুক্তিযোদ্ধা কোটায় লোক পাওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন অজুহাত তোলায় মাননীয় প্রধানমন্ত্রী তখন 2011 সালের 16ই জানুয়ারিতে সেটা নাতি নাতি পর্যন্ত বর্ধিত করলেন। উপর্যুক্ত সিদ্ধান্তের কারণে সরকারের প্রতিটি সেক্টরে মুক্তিযুদ্ধের পক্ষের লোক বাড়ায় সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জামাত শিবির কর্তৃক মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন শুরু করে, যা 2018 সালে ঠিক জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে গুজব ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বেকারত্বকে কাজে লাগিয়ে সরকার পতনের জন্য মরিয়া হয়ে ওঠে, এবং এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে 4 অক্টোবর 2018 সালে নবম থেকে 13তম গ্রেডে এবং 2020 সালে নবমের চতুর্থ পদে কোটা ব্যবস্থা বাতিল করে। কিন্তু কোটা বাতিল প্রক্রিয়াটা যথাযথ হয়নি বলে আমরা মনে করি, যা আজ 6 বছর অতিবাহিত হচ্ছে কোটা ব্যবস্থা বাতিলের। ঠিক এভাবেই এই যে 42, 43 বা 38 আমরা যাই বলি না কেন, কোটা ব্যবস্থার তেমন কোনো কার্যকারিতা একদমই ছিল না বললেই চলে। তাই উপর্যুক্ত আলোচনার স্পষ্ট বোঝা যায় যে 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিতকরণের জন্য তাদের যে স্পেশাল প্রিভিলেজ বা বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, সেই কোটা ব্যবস্থা 1996 সাল পর্যন্ত তেমন বাস্তবায়ন হয়নি। 1997 সালে যখন সন্তানদের দেওয়া হলো তখনও তেমন সে বাস্তবায়ন হলো না, এবং পরবর্তীতে যখন নাতি নাতনিদের দেওয়া হলো তখনও তেমন বাস্তবায়ন হলো না। কোটা চালুর পর থেকে যদি যথাযথভাবে বাস্তবায়ন হতো, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের যদি কোটা ব্যবস্থা বা অন্য কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত করা যেত, তাহলে সন্তানদের কোটার তেমন প্রয়োজন হতো না। সন্তানদের যদি কোটা ব্যবস্থা বা অন্য কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত করা হতো, তাহলে তাদের সন্তান বা বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের কোটা ব্যবস্থার প্রয়োজন হতো না। অর্থাৎ যথাযথভাবে কোটা ব্যবস্থার বাস্তবায়নের অভাবে উপকারভোগীরা তেমন উপকৃত না হওয়ায় এবং তাদের পরিবার সচ্ছল না হওয়ায় স্বাধীনতার এত বছর পরও কোটা ব্যবস্থা থাকার দরকার বলে আমরা মনে করি, এবং সেই কোটা ব্যবস্থা নাতি নাতনি পর্যন্ত থাকার দরকার বলে আমরা মনে করি।